সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। যদিও প্রধান বিচারপতির এই হুঁশিয়ারিতে নির্দেশে একেবারেই খুশি নন জুনিয়র ডাক্তাররা। তারা ইতিমধ্যেই আরজি করের, বিশেষ করে আরজি করের জুনিয়র ডাক্তাররা এখন গভর্নিং বডির মিটিং এ বসেছেন। কপিল সিব্বল বলছেন যে আমাদের সেফটি প্রোভাইড করার সমস্ত মেজার্স নেওয়া হয়ে গেছে। আমরা আমার ডিপার্টমেন্টে বা যে কোনো ডিপার্টমেন্টে আমি কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরাস ইনস্টল হতে দেখিনি, কোনো নতুন রুম ক্রিয়েট হতে দেখিনি, কোনো ওয়াশরুমস আমাদের সেপারেট ক্রিয়েট হতে দেখিনি। আমরা কিচ্ছু দেখিনি, শুধু কয়েকজন সিআইএসএফ ছাড়া আমরা কোনো সেফটি মেজার্স দেখিনি, যাতে আমরা শিওর হয়ে কাজে ফিরে যাব। এত এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, আমরা এটাও জানি না যে ও বিচার পাবে কিনা, অভয়া বিচার পাবে কিনা, এইটুকু আমরা বুঝতে পারছি না। তাহলে উনি কি করে বলতে পারেন যে আমরা কাজে ফিরে যাব? উনি এটা কিভাবে বলতে পারছেন? উই আর এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। আদালতের রায়ে কর্মবিরতি প্রত্যাহারে হুঁশিয়ারি প্রধান বিচারপতির আজ আদালতে। এবং যেটা স্ট্যাটাস রিপোর্ট রাজ্য সরকার দিয়েছে, 23 জনের মৃত্যু হয়েছে। কোন্নগরের পরে রিষড়া, আরজি করের পরে এসএসকেএম। কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু বৃহস্পতিবার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করল পরিবার, মানতে নারাজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। দেখুন। কোন্নগরের পর এবার রিষড়া। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ফের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। আরজি করের পর এবার অভিযোগ এসএসকেএম এ। আজকে আমার ছেলে, এই যে ছেলে চলে গেল, তার জন্য কিন্তু দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না? আমি তো ডাক্তারকেই দায়ী করবো। তারা যদি আজকে থাকতো, আমার ছেলে চলে যেত না। রাজীব দেব হুগলির রিষড়ার বাসিন্দা। 10 বছর আগে তার মায়ের একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল রাজীবের শরীরে। সম্প্রতি নতুন করে রাজীবের কিডনির সমস্যা দেখা দেয়। এরপর 2রা আগস্ট তাকে এসএসকেএম এ ভর্তি করা হয়। 5ই সেপ্টেম্বর মৃত্যু হয় রাজীবের। তার পরিবারের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ঠিকমতো পরিষেবা মেলেনি, সময় মতো ক্যাথিটার পাল্টানো হয়নি রোগীর। এতে 2 দিন ধরে ইউরিন না হওয়ায় মৃত্যু হয়েছে রাজীবের। কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি। এটা কেন হবে? ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের প্রাণ চলে গেল। আমি চাইছি যে জাস্টিস, এরকম জানি আর দিদি বা কোনো বোনেদের যেন ভাই হারা হতে না। জন্ম এবং মৃত্যুর মাঝখানে যদি কেউ থেকে থাকে, দ্বিতীয় ভগবান সে হচ্ছে ডাক্তার। ইয়ং ছেলে, মানে জলজান্ত ছেলে আমাদের চোখের সামনে চলে গেল শুধুমাত্র এই ঘটনার জন্য। শুধু জুনিয়র ডাক্তাররা কিন্তু সিজ ওয়ার্ক করছে, তারা কখনোই সরকারি হাসপাতালের প্রাইমারি ওয়ার্কফোর্স নয়। শুধু জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই মেসেজ যদি একটি নির্দিষ্ট অংশের থেকে আসে, তারা আমার মনে হয় মিন করতে চাইছে যে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বড্ড বেশি জুনিয়র ডাক্তার ভিত্তিক। আরজি করে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এতে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও কড়া বার্তা দিয়েছে। তাতে ছবি বদলায়নি, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়। শুক্রবার কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে আরজি করে। কোন্নগরের যুবকের মৃত্যুতে শুরু হয় চাপানুতোর। এবার রিষড়ার যুবকের মৃত্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করল পরিবার, যদিও তা মানতে নারাজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিউজ 18 বাংলা। আবার অ্যাকশনে সিবিআই। আরজি করে পৌঁছে গেল সিবিআই। বেশ কিছুক্ষণ আগেই সিবিআই আরজি করে পৌঁছে গেছে। সিবিআই গোয়েন্দারা, সিবিআই আধিকারিকরা, তারা কোন কোন বিষয়ে 5 আধিকারিকের সিবিআই টিম ইতিমধ্যেই আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্তে। সিবিআই এই মুহূর্তে আরজি করে দেখছেন কোন কোন বিষয়ে। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা।
দেখো তোমাকে জানাই যে কিছুক্ষণ আগে সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা সদস্য সেরকম 5 আধিকারিক তারা আসে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে আসেন মূলত আরজি করে যেখানে কিনা ইমার্জেন্সি যে বিল্ডিং সেখানে তারা ঢুকেছেন এবং সিবিআই সূত্র থেকে খবর যে এই আরজি করে যে খুন এবং ধর্ষণের যে মামলা যে রিপোর্ট আজকে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টে তারপরেই কিন্তু তৎপর আবারও দেখা গেল সিবিআই এর আধিকারিকরা। তার কারণ এই খুন এবং ধর্ষণের মামলায় এখনো অব্দি বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। যেরকম তোমাকে জানাই যে সমস্ত জিনিসগুলো এখনো অব্দি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ এই নির্যাতিতার দেহের পাশ থেকে সেগুলোতে বেশ কিছু জায়গায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই, অর্থাৎ ল্যাপটপ মোবাইল বা এই ধরনের যে বস্তুগুলো ইলেকট্রনিক্স যে ডিভাইস সেখানে কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট নেই, অথচ সেখানে কলকাতা পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করেছিল। কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট উধাও হলো সেই সমস্ত তদন্ত করতে ইতিমধ্যেই দৈপায়ন ঘোষ ডেপুটি সুপারকে ডাকা হয়েছে এবং আমি একটু ছবিটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ সিআইএসএফ এর তৎপরতা, এখানে পুরো এলাকা পুরো ঘিরে রেখেছে সিআইএসএফ যারা হাসপাতালে যারা এখানে মোতায়েন যারা রয়েছেন এবং ভেতরে রয়েছে এখানে সিবিআই এর আধিকারিকরা। মূলত কিন্তু যে এভিডেন্স ট্যাম্পারের যে বিষয়টা উঠে আসছিল সেই সব জায়গা কিন্তু খতিয়ে দেখতে আজকে আবারও সিবিআই টিম এসেছে এবং তারা সেখানে ডেপুটি সুপার দৈপায়ন বিশ্বাস কিছুক্ষণ আগে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তার সঙ্গে তারা কথা বলছেন যে যেদিন ঘটনার দিন এই সমস্ত জিনিসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে পুলিশ ছাড়া আর কে সেখানে ছিলেন, সেখানে কিনা এই সমস্ত নির্যাতিতার দেহের পাশ থেকে যে গুরুত্বপূর্ণ যে এভিডেন্স বা ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো ছিল সেগুলো সিজ করার সময় কারা সেখানে উপস্থিত ছিলেন, তাহলে কি এর পেছনে কোনো বড় কোনো চক্রান্ত কাজ করেছিল যে সেই সমস্ত ফিঙ্গারপ্রিন্ট গুলোকে সমস্তভাবে কি মুছে দেওয়া হয়েছিল? তারই তদন্ত করতে আজকে সিবিআই টিম ফের আজকে এসেছেন এবং আরজি করে এখন অবধি তারা রয়েছেন, তারা সেই ঘটনাস্থল এবং অন্যান্য যে জায়গা সেগুলোকে কিন্তু বিষয়ে দৈপায়ন বিশ্বাস অর্থাৎ ডেপুটি সুপারের কাছে তারা জিজ্ঞাসাবাদ করছেন। ওকে।